পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজ আমরা এই ভিডিওতে গণিত পাঠ্য বইয়ের অধ্যায় 5 থেকে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন দেখব। তো চলো বন্ধুরা, দেখে আসি অধ্যায় 5 থেকে আজ কোন প্রশ্নগুলো আমাদের জন্য থাকছে। তো আজ গণিত পাঠ্য বইয়ের অধ্যায় 5 গুণিতক এবং গুণনীয়ক এর অংশ থেকে প্রশ্ন থাকবে পাঠ্য বইয়ের পৃষ্ঠা 26 থেকে 29 এর মধ্য থেকে। তো আমরা পৃষ্ঠা 26-এর যে অংশগুলো আছে সেখান থেকে দেখে আসি। পৃষ্ঠা 26-এর এই অংশগুলো আছে। তো প্রথম শব্দ থেকেই আমরা এক এক করে মিলিয়ে আসি। প্রথমে আছে গুণিতক এবং গুণনীয়ক। তো আমরা দেখে আসি গুণিতক কাকে বলে। তো গুণিতক কাকে বলে এই প্রশ্নের উত্তর আমরা কি বলতে পারি সেটা এখানে দেখে আসি। কোনো সংখ্যাকে পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলে যে গুণ সংখ্যাগুলো পাওয়া যায় সেগুলো হলো ওই সংখ্যার গুণিতক। তাহলে গুণিতক কাকে বলে সেটা আমরা পেয়ে গেলাম। কোনো সংখ্যাকে পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলে যে সংখ্যাগুলো পাওয়া যায় সেগুলো হলো ওই সংখ্যার গুণিতক। পরে আছে গুণিতকের পরে এখানে আরও একটি শব্দ পেয়েছি গুণনীয়ক। তাহলে গুণনীয়ক কাকে বলে এটাও আমরা একটু দেখে আসি। তো গুণনীয়ক কাকে বলে, প্রশ্ন হলো 2 নম্বর প্রশ্ন, গুণনীয়ক কাকে বলে। তো গুণনীয়ক কাকে বলে এটা আমরা এভাবে বলতে পারি, যেসব সংখ্যা দ্বারা কোনো একটি সংখ্যাকে ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না সেগুলো হলো ওই সংখ্যাটির গুণনীয়ক। অর্থাৎ যখন আমরা কোনো সংখ্যাকে বিভিন্ন সংখ্যা দিয়ে ভাগ করব এবং ভাগশেষ থাকবে না সেগুলো হবে ওই সংখ্যার গুণনীয়ক। তাহলে গুণিতক এবং গুণনীয়ক এই দুইটা আমরা পেয়ে গেলাম। এরপরটি আছে যেমন 7-এর 4টি গুণিতক লিখি। তো বলা হয়েছিল একটি সংখ্যাকে কোনো পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলে যে গুণ ফলগুলো যে সংখ্যাগুলো পাওয়া যাবে সেগুলো হলো ওই সংখ্যার গুণিতক। তাহলে 7-এর প্রথম 4টি গুণিতক, 7-এর 1 থেকে আমরা 4 দিয়ে গুণ করব। তো 1 দিয়ে গুণ করলে 7 হয়, 2 দিয়ে গুণ করলে 14 হয়, 3 দিয়ে 7কে গুণ করলে 21 হয়, 4 দিয়ে গুণ করলে 28 হয়। তাহলে 7-এর প্রথম 4টি গুণিতক হলো 7, 14, 21, 28। এরপরে সংখ্যার প্রশ্নটি দেখি যে কোনো সংখ্যার গুণিতক কতটি। তো একটি সংখ্যার গুণিতক হলো অসংখ্য। কোনো সংখ্যার গুণিতকের সংখ্যা নির্ধারিত নয়, যে সংখ্যা দিয়ে গুণ করব সেই সংখ্যাটাই হবে ওই সংখ্যার গুণিতক, যে গুণফলটি পাওয়া যাবে। তাহলে আমরা গুণফল হিসাবে যদি ঠিক করি তাহলে গুণিতকের সংখ্যা নির্ধারিত নয় এটা আমরা বলবো। আর গুণনীয়ক হলো নির্ধারিত, যেমন 9-এর গুণনীয়ক। তো 9-এর গুণনীয়ক 9কে মাত্র 3টা দিয়ে সংখ্যা দিয়ে ভাগ যায়, 1, 3 আর 9। তো গুণনীয়ক হলো নির্ধারিত কিন্তু গুণিতক নির্ধারিত নয়, তাই আমরা বলতে পারি যে কোনো সংখ্যার গুণিতক হলো অসংখ্য। পরের প্রশ্নটি দেখে আসি আমরা, যে 24-এর গুণিতক কতটি। তো যদি একটি সংখ্যার গুণিতক অসংখ্য হয় তাহলে 24-এর গুণিতকও অসংখ্য হবে, কারণ 24-এর গুণিতক কোনো নির্ধারিত নয়। 24কে আমরা যত সংখ্যা দিয়ে গুণ করবো যে গুণফলগুলো পাবো ওই গুণফলগুলো সবই 24-এর গুণিতক, তাই আমরা 24-এর গুণিতক অসংখ্য বলতে পারি। লসাগু এর পূর্ণরূপ লিখো। এটা হলো পৃষ্ঠা 27-এর অংশে, যে লসাগু এর পূর্ণরূপ। তো লসাগু এর পূর্ণরূপ হলো লঘিষ্ঠ সাধারণ গুণিতক। লসাগু এর পূর্ণরূপ আমরা বলবো লঘিষ্ঠ সাধারণ গুণিতক। তারপরে লসাগু কাকে বলে। তো লসাগু কাকে বলে ওটা পৃষ্ঠা 27-এর নিচের অংশে আছে, দেখবা যে সাধারণ গুণিতকের মধ্যে সবচেয়ে ছোট সংখ্যাকে লঘিষ্ঠ সাধারণ গুণিতক বা লসাগু বলে। তাহলে লসাগু কাকে বলে আমরা পেয়ে গেলাম যে লঘিষ্ঠ সাধারণ গুণিতকের মধ্যে সবচেয়ে ছোট সংখ্যাকে লঘিষ্ঠ সাধারণ গুণিতক বা লসাগু বলে। এরপরের প্রশ্নে বলা হচ্ছে 4 ও 3-এর লসাগু কত। তো 4 আর 3 এই দুইটা হলো পাশাপাশি সংখ্যা এবং একটি মৌলিক সংখ্যা। তো একটি মৌলিক সংখ্যা থাকলে যে ওই মৌলিক সংখ্যা দিয়ে ওই সংখ্যা আরেকটি যে সংখ্যা থাকবে সেই সংখ্যার ভিতরে সরাসরি যদি ভাগ না যায় তাহলে ওই সংখ্যাকে 1 ছাড়া আর কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় না। তাই আমরা সরাসরি 3 আর 4 গুণ করে দেবো। গুণ করে দিলে যেটা হবে সেটাই হলো 4 এবং 3-এর লসাগু। তো 4 আর 3 গুণ করলে 12 হয়, তাহলে 4 আর 3-এর লসাগু হলো 12। পরের প্রশ্নটি বলা হচ্ছে 4 এবং 5-এর 3টি সাধারণ গুণিতক লিখো। তো 4 এবং 5-এর 3টি সাধারণ গুণিতক, 4, 5 পাশাপাশি সংখ্যা, এর জন্য অন্য সংখ্যা দিয়ে এটা ভাগ করা যাবে না, তাই সরাসরি প্রথম গুণ করে দিয়ে যে সংখ্যা পাবো সেই সংখ্যার আমরা নামতা করলেই 3টি সাধারণ গুণিতক পেয়ে যাব। তো 4 আর 5 গুণ করলে 20 হয়, তাহলে 20-এর পর থেকে এবার 20-এর নামতা করি 20 দুগুণে 40, 3 20-এ 60। তাহলে 4 এবং 5-এর 3টি সাধারণ গুণিতক হলো 20, 40 এবং 60। এরপরে 4 এবং 5-এর লসাগু কত। তো প্রথম যে সংখ্যাটি সব গুণিতক পেয়েছি এর ভিতরে সবচেয়ে ছোট যেটা সেটাই হলো লসাগু। তাহলে এই উপরেরটা থেকে 20 হলো সবচেয়ে ছোট ছিল, তাহলে 4 এবং 5-এর লসাগু হলো 20। এরপরে 2 এবং 3-এর 5টি সাধারণ গুণিতক লিখো। তো উপরের ওই প্রশ্নটির মতো 2 আর 3 গুণ করে 3 দুগুণে 6। এবার 6-এর নামতা করি, 6-কে 6, 6 দুগুণে 12, 3 6 18, 4 6 24, 5 6 30। তো এই 5টি হলো 2 এবং 3-এর সাধারণ গুণিতক, সাধারণ মানে যেটা উভয়ের ভিতরেই থাকবে। তাহলে 2 এবং 3-এর গুণিতকের ভিতরে 6, 12, 18, 24 এবং 30 অবশ্যই আছে।
এরপরে 12 নম্বর প্রশ্নটি বলা হচ্ছে সাধারণ গুণিতক এবং লসাগু এর মধ্যে সম্পর্ক কী। তো লসাগু সাধারণ গুণিতক এবং লসাগু এর মধ্যে সম্পর্কটা কী আমরা দেখে নিই। যে সাধারণ গুণিতকগুলো লসাগু এর গুণিতক, তাহলে সাধারণ গুণিতক এবং লসাগু এর মধ্যে সম্পর্ক হলো সাধারণ গুণিতকগুলো লসাগু এর গুণিতক। 2, 3 এবং 4 এর লসাগু কত। তো 2, 3, 4 এটাকে আমরা লসাগু এভাবে পাশে ঠিক করব, গুণিতক পদ্ধতিতেও ঠিক করতে পারি, আবার ইউক্লিডীয় পদ্ধতিতে ঠিক করতে পারি। তো সংক্ষেপে আমরা বাহির করার জন্য ইউক্লিডীয় পদ্ধতি ঠিক করব। তো এটা 2 দিয়ে মৌলিক সংখ্যা 2 দিয়ে ভাগ করব, 2 একে 2, 3কে ভাগ যায় না তাই 3 বসিয়ে দেবো, আর 2 দুগুণে 4। তো 2, 3 আর 2 গুণ করব, 3 দুগুণে 6, 6 দুগুণে 12। তাহলে 2, 3 এবং 4 এর লসাগু হলো 12। 3, 4, 5 এর লসাগু কত। 3, 4, 5 এখানে 2টা হলো মৌলিক সংখ্যা, তো মৌলিক সংখ্যা থাকলে অন্য সংখ্যা দিয়ে ভাগ যায় না, তাই এই সংখ্যাগুলো পাশাপাশি আছে এবং গুণ করে দেবো। তাহলে 3, 4, 5 গুণ করি, 3 4 12, 5 12 60। তাহলে 3, 4, 5 এর লসাগু হলো 60। সর্বশেষ 15 নাম্বার প্রশ্নটি দেখি। বলা হচ্ছে কিছু টাইলস আছে যার প্রত্যেকটি দৈর্ঘ্য 8 সেমি এবং প্রস্থ 6 সেমি। টাইলসগুলো মেঝেতে বসিয়ে একটি বর্গক্ষেত্র বানাতে চাই। সবচেয়ে ছোট বর্গক্ষেত্রটি এক বাহুর দৈর্ঘ্য কত। তো এখানে সবচেয়ে ছোট বলেছে, গতকালকে আমরা শিখেছিলাম সবচেয়ে ছোট বললে অঙ্ক লসাগু করতে হয়। তো 8 আর 6 এর লসাগু করি আমরা। 8 আর 6 এর লসাগু করলে কত হয় দেখি। 2 দিয়ে ভাগ করব, 2 দিয়ে ভাগ করলে এটা 4 হবে, এটা 3 হবে। 3 আর 4 পাশাপাশি সংখ্যা, এর জন্য আর ভাগ যাবে না, এগুলো গুণ করে দেবো। তাহলে হচ্ছে 3 4 12, 12 দুগুণে 24। তাহলে উত্তর হলো 24 সেমি। তো আমরা যে প্রশ্নগুলো দেখেছি সেই প্রশ্নগুলো এখানে সব একসাথে দেখতে পাচ্ছি। এই 15টি প্রশ্ন আমরা এখন দেখলাম। আগামীকালকে ইনশাআল্লাহ 30 থেকে পরবর্তী পৃষ্ঠার সংক্ষিপ্ত প্রশ্নগুলো শেয়ার করব। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে টাইমলাইনে রেখে দেওয়ার অনুরোধ রইল।